তুমি কি আমি কি রাজাকে রাজাকে স্লোগানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়েছিল এবং পাশাপাশি অন্যান্য ক্যাম্পাসগুলোতেও আমরা দেখতে পেয়েছি। ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে আসা মধুর কেন্দ্রিতে তারা অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আন্দোলন যখন শুরু হয়েছিল আমরা একসাথেই মূল সমন্বয়ক যারা ছিল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই আমরা একসাথে বসে প্রথম দিকে পলিসি মেকিং থেকে শুরু করে সব কাজগুলো করতাম এবং এই আন্দোলনটাকে বিভিন্ন সেগমেন্টে আমরা ভাগ করতে পারি। অনেকগুলো ঘটনার সাথে আমি যুক্ত ছিলাম এবং আমরা যুক্ত ছিলাম, আমরা একসাথে কাজ করেছি। প্রথম দিকে আপনারা জানেন 5 জুন থেকে যখন আন্দোলন শুরু হয় সাধারণ শিক্ষার্থীরা সবাই স্বতঃস্ফূর্ততার সাথে এখানে তারা আসে এবং আমরা একসাথে বসে ঠিক করি এই জায়গায় আমরা সর্বোচ্চ এফোর্ট আমাদের জায়গা থেকে দেব। কিন্তু আমাদের ইয়া ছিল আমরা এখানে কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে আমরা যাব না। আমাদের এখানে টার্গেট ছিল আমরা গ্রেটার পারপাস নিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা কাজ করব। আমরা যদি ওই সময় যদি আমি আমার শিবির পরিচয় নিয়ে যেতাম, কেউ যদি ছাত্রদল পরিচয় নিয়ে যেত অথবা কোনো যদি অন্য কোনো সংগঠনের পরিচয় নিয়ে ওখানে যাইতো, তখনও দেখা যেত এখানে একটা ক্ল্যাশ শুরুতেই তৈরি হয়ে যেত, যেটা আমরা গত 16 বছর আমাদের সকল আন্দোলনগুলো ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল। তো সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এখানে কোনো ধরনের মতাদর্শিক দ্বন্দ্বের মধ্যে আমরা জড়াবো না এবং কেউ আমরা এখানে দলীয় ব্যানার নিয়ে যাব না এবং আমরা কর্মসূচিগুলোকে সার্বজনীন করার চেষ্টা করব। তো প্রথম দিকে 5 জুন থেকে 30 জুন পর্যন্ত এই সময় স্বতঃস্ফূর্ততার সাথে সবাইকে কানেক্ট করা এবং সফট কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা জানি সেন্ট্রাল লাইব্রেরি থেকে সবকিছু শুরু হয়েছিল। এরপর ঈদের বন্ধ ছিল, পরবর্তীতে ঈদের পরে সেকেন্ড স্টেজে কর্মসূচিগুলো শুরু হয় এবং কর্মসূচির ক্ষেত্রে দেখবেন আমাদের দেশে যেটা হয়েছে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামগুলো ব্যর্থ হওয়ার কারণে আন্দোলন ঈদের পরে শুনলে সবাই একটু হাসাহাসি করতো অথবা হইলো হরতাল অবরোধ এগুলোর হচ্ছে যে জজবা ছিল সেটা কিন্তু হারিয়ে যায়। আমরা চেষ্টা করেছি একটু শব্দের খেলা খেলার জন্য, এমন এমন শব্দ এখানে খেলা হবে, এমন এমন কর্মসূচি দেওয়া হবে যেটা মানে হচ্ছে প্রশমিত হবে না এবং এটা হচ্ছে দ্বন্দ্বের মধ্যে পড়বে না। তো দেখতে পেয়েছেন এই কর্মসূচিতে শুরুতে যেটা হচ্ছে অবরোধ না বলে ব্লকেট করা হয়েছে, বাংলা ব্লকেট, এবং হচ্ছে এখানে যে প্রেস রিলিজ গুলো ছিল সার্বজনীনভাবে সবকিছু করা হয়েছে। তো 1 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত আন্দোলনটাকে এইভাবে আমরা হচ্ছে জনসম্পৃক্ত করার চেষ্টা করছিলাম এবং বাংলা ব্লকের থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি তখন হচ্ছিল, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি এবং সারা দেশে স্মারকলিপি, এখানে সবার এঙ্গেজমেন্ট ছিল। আমরাও এখানে কাজ করার চেষ্টা করেছি প্রত্যেকের জায়গা থেকে এবং তখন পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা এবং তার দূষররা তারা একটু কমেন্ট করুক আমাদের আন্দোলনটাকে নিয়ে। আমরা কাজ করতেছিলাম, মাঠে যাচ্ছিলাম এবং 9 তারিখের দিকে আপনারা দেখতে পেয়েছেন হাইকোর্টের মাধ্যমে তারা চাইছিল এটাকে কিছুদিনের জন্য এটাকে ইস্তফা দেওয়া এরকম। তো একটা গ্রুপ এখানে এজেন্সির লোকরা তারা বিভিন্নভাবে তারা নেগোশিয়েট করার চেষ্টা করছে। তখন আমাদের পক্ষ থেকে আমরা বলতে যারা ছাত্র জনতা, এখানে আমরা বলতে শিবির ধরে না কি ছাত্র জনতা, তো আমরা তখন বললাম হচ্ছে আন্দোলনটা হচ্ছে রাজপথে সমাধান হবে, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে এখানে আমরা আমাদের আন্দোলনটা আমরা করবো না। তো এই আন্দোলন করতেছিলাম কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের মন্ত্রী অথবা ফ্যাসিস্ট হাসিনা অথবা তারা কোনো ধরনের কমেন্ট করছিল না। তো আপনারা দেখতে পাইছেন 14 তারিখ খুনি হাসিনা সে হচ্ছে একটা প্রেস কনফারেন্স ছিল, ওই প্রেস কনফারেন্সে তার যারা তুষামতি করতো এর মধ্যে সে একজন কোয়েশ্চেন করছে, পরবর্তীতে সে বলছে আমি কি আমাদের হচ্ছে কোটাটা কি আমি কি রাজাকার নাতিপতিদেরকে দিব। তো আমরা এই মুভমেন্টের জন্য কিন্তু বসেছিলাম। তো ওইটা দেওয়ার পরে পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন একটা স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ, আমাদের ভাই বোনরা তারা রাস্তায় নেমে পড়েছিল এবং তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়েছিল এবং পাশাপাশি অন্যান্য ক্যাম্পাসগুলোতেও আমরা দেখতে পেয়েছি। ততক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান ছিল আমরা কোনো ধরনের ক্যাজুয়ালিটিসে যাব না, কোনো ধরনের মারামারি ধস্তাধস্তিতে আমরা যাব না, কারণ আমাদের এর আগে একটু ওর্স কি বলে এক্সপেরিয়েন্স আছে। আপনারা জানেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা আমাদের সেশন হয়েছিল। ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন করে এবং ওই নির্যাতনের পরে ক্যাম্পাসে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ক্যাম্পাসের স্বাভাবিক যে অ্যাক্টিভিজম, সাধারণ শিক্ষার্থীরা ভয় পাওয়া যায়, ছাত্রলীগ তখন থেকে আবার তারা দানব হয়ে ওঠে। তো আমরা প্রথম দিকে প্ল্যান ছিল কোনো ধরনের যেন হচ্ছে ক্যাজুয়ালিটিস না হয়, কোনো ধরনের যেন মারামারি না হয় এবং মাহফুজ আলমের সাথে আমার রেগুলার তখন আলাপ হতো এবং আমরা আলাপ করতেছিলাম। তো ওই দিন যেদিন তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগান হলো সারা রাতে এবং সকালে আবার ফুটবল ছিল, আপনারা অনেকেই ফুটবল দেখছে। সকাল থেকে আমরা আলাপ করতেছিলাম, আমরা শুনতে পারতেছিলাম, আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল খুনি হাসিনা এবং তার দূষণ, তার পেটোয়া বাহিনী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে আসা মধুর কেন্দ্রিতে তারা অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। 15
জুলাই, আপনাদের তো মনে আছে, এখানে আমি অনেকে দেখতে পাচ্ছি যারা তখন ওই সময় রাজপথে ছিল। তো তখন সকাল থেকে আমরা প্ল্যান করতেছিলাম, মানে কোনো ধরনের ক্যাজুয়ালিটিস না হয়। মাহফুজ আলমের সাথে আমার বারবার আলাপ হচ্ছিল, নাহিদ আসিফের সাথেও তখন আলাপ হচ্ছিল। পরবর্তীতে ওই দিন দুপুর 12টায় হচ্ছে রাজু ভাস্কর্যে একটা প্রোগ্রাম ছিল, এবং ওই খুনি হাসিনা তার যে কমেন্ট করছে ওটার প্রতিবাদে, এবং দুপুর 2টায় নিষিদ্ধ ছাত্রলীগ তারাও রাজুতে হচ্ছে প্রোগ্রাম দেয়। তো আমাদের প্রোগ্রামটা স্বাভাবিকভাবে শুরু হয়, সবাই স্বাভাবিক অবস্থায় ছিল, আমরা কোনো ধরনের প্রস্তুতি ছিল না। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। তো আমরা আমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম যখন শুরু হয়, আমাদের বিভিন্ন গ্রুপ তারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে, বিশেষ করে হলপাড়ার দিকে গিয়ে স্লোগান মিছিল দিয়ে শিক্ষার্থীদেরকে হলগুলো থেকে নিয়ে আসা হয়। তো ওই দিনে দুপুরের তখন সম্ভবত 1:40-45-এর দিকে যখন হলপাড়ার দিকে আমাদের একটা টিম তারা হচ্ছে স্লোগান দিচ্ছিল, তারা ডাকতেছিল শিক্ষার্থীদেরকে, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের ওপর, বোনদের ওপর হামলা করে। তো তখন হামলা যখন হয়, তখন আমরা যারা রাজবাস করতেছিলাম তখন আমরা সবাই একসাথে যাই, এবং ওইখানে আমাদের ভাই বোনদের উপর সন্ত্রাসী ছাত্রলীগ এবং হচ্ছে বহিরাগতরা নির্বিচারে আমাদের উপর হামলা চালায়। এবং হামলার পরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদেরকে এমন ভাবে রক্তাক্ত করে, রক্তাক্ত চেহারাগুলো আমাদের সারা দেশে তখন ছড়িয়ে পড়ে। এবং আমাদের ভাই বোনদেরকে যখন আমরা ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম, হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন আমি হাসপাতালে ভাই বোনদেরকে সাথে আমি ছিলাম, এক্সরে রুমে ছিলাম। ওইখানে দেখতে পেলাম আমাদের খুনি হাসিনা এবং কামরুসরা ছাত্রলীগ ওই এক্সরে রুমে আমাদের ভাই বোনদের উপর তারা হামলা করেছে। তো ওই হামলা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম, এখন আমাদের এই আন্দোলন আমরা কোটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। খুনি হাসিনার তার হচ্ছে পতন নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। তো তখন থেকে আমাদের মূলত এক দফা আন্দোলন তখন থেকে আমাদের মাথায় চলে আসে, এবং তখন থেকে আমরা এক দফা খুনি হাসিনার পদত্যাগ না হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা ডিটারমাইন্ড হয়ে যাই।